বাংলাদেশে তিনি জমিদারের নাতি, কথায় কথায় তিনি চোখ রাঙান। পেশায় এনসিপির অন্যতম আহ্বায়ক। জুলাইয়ের তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। নেশায় তিনি হুমকিবাজ। ভারত বিদ্বেষে ধোয়া না দিলে যা রাতের ঘুম আসে। চেতনার জুলাইয়ে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে যে বিদ্রোহী চার মূর্তির ছবি ফটো ফ্রেম হয়েছে, তার মধ্যে তিনি একজন। একসময় ছাত্রলীগ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর। মোটা টাকার মালিক। উত্তেজনার চোটে যিনি বলে বসেন কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, সার্জিস আলম। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। বাংলাদেশে জুলাই না হলে যাদের নেতা হিসাবে চেনাই যেত না, সেই তালিকায় জলজলে মুখ তিনি। একসময় ছাত্রলীগ করতেন। সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুখ্যাতিও করেছিলেন একসময়। তারপরেই দিগবাজি খেয়েছেন। সাংবাদিকদের বলেছেন তাকে বাধ্য করা হয়েছিল লীগ করতে, তাই তিনি করেছেন, না হলে করতেন না। অবোধ সুবোধ সার্জিস আলম। রেজিম চেঞ্জের জুলাই যে চার মূর্তিকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়েছিল, তার অন্যতম তিনি। বকলমে জুলাই চেতনার বিদ্রোহী ফটো ফ্রেমও বটে। 1998-এর 2 জুলাই বাংলাদেশের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্ম সার্জিসের। আব্বা আখতারুজ্জামান সাজু, মা বাকেরা বেগম। 2025-এর 31শে জানুয়ারি 7 পাকে বাধা পড়েন সার্জিস। বিবি কোরআনের হাফেজা মেনে চলেন বলে নাম ও ছবি প্রকাশে নারাজ। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন সার্জিস আলম। ঢাবির ডাকসু নির্বাচনে অমর 21শে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। যে সার্জিস জুলাই আন্দোলনের এক বৃহত্তম ধ্রুবতারা, সেই সার্জিসের গায়ে ছাত্রলীগের খুশবু। ঢাবির আবাসিক শিক্ষার্থী থাকাকালীন তাকে বাধ্য হয়ে আওয়ামীর পড়ুয়া সংগঠনের সঙ্গে যুক্ত হতে হয়েছিল বলে একাধিকবার দাবি করেছেন তিনি। জুলুমের চোটে হঠাৎ করে বিবেক জাগ্রত হবার পরে তিনি লীগ ছেড়ে দেন। বাংলাদেশের রাজনীতিতে সার্জিসের এন্ট্রি জুলাই থেকে সক্রিয়ভাবে। পলিটিক্যাল কেরিয়ারের দুয়ার খুলেছিল যে জুলাই, তার কাঁধেই ভর করে ছড়িয়েছে নানা বিতর্ক। 2025-এর 26শে মার্চ দৈনিক ইনকেলাবের এক প্রতিবেদন বলছে, সার্জিস যে তুড়ি মেরে সমস্যা সমাধানের অ্যাটিটিউড দেখান, তার একটি নমুনা। 5ই আগস্টের ছাত্র জনতার তথাকথিত অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টি গঠন করে জুলাইয়ের ছাত্র নেতারা। প্রশাসনের বিভিন্ন সেক্টরে প্রভাব খাটাতেও শুরু করেন তারা। সার্জিসের দামি গাড়ির বহর দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এত টাকা তারা পেলেন কোথায়? সার্জিসই বা পেলেন কোথায়? তবে কি তথাকথিত জুলাই বিপ্লব মানেই বিলাসিতা? 2025-এর 12ই অক্টোবর দ্য ডেইলি স্টার বাংলায় প্রকাশিত হয়েছিল এই মূর্তিমানের কলিজা ছিঁড়ে দেখে নেওয়ার চোখ রাঙানো। পঞ্চগড়ে রাত 9টার দিকে বক্তৃতা দিতে উঠেই দেখলেন লোডশেডিং। যা দেখে চোটে লাল হয়ে হুমকি দিয়ে বসলেন সার্জিস আলম। এই রাজনৈতিক দেউলিয়াদের তারা দেখে নেবেন কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবেন তারা। সার্জিসের এই মন্তব্যে শোরগোল পড়ে যায় বাংলাদেশে। ভোটের আগেও স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিস্তর শাসিয়েছেন। দেখুন তার নমুনা। ঠিক যেভাবে তারা রেজিম চেঞ্জ করেছেন, সেই পরিণতিই হবে গোছের ইত্যাদি ইত্যাদি মন্তব্য। জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে হাসনাত আব্দুল্লাহর মতোই রয়েছেন সার্জিস আলম। বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, সার্জিসের আয়ের উৎস নিয়েই একসময় তাকে চ্যালেঞ্জ ছুড়ে বসেছিলেন এনসিপির আরেক নেত্রী তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি খোলা চিঠিও দেন তিনি। দেবীগঞ্জে সার্জিসের গাড়ির বহর দেখে তিনি তার স্বচ্ছতা ও সংস্কৃতি নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লে জানাব আলমও এক কাঠি এগিয়ে গিয়ে বলেন, শুধু নৈতিকতার কথা বলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে ক্ষমতা, প্রতিপত্তি ও শক্তির ওপর নির্ভরশীল। 2025-এর 26শে মার্চ আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে প্রতিবেদন। হাসনাতের দ্বিতীয় সংস্করণ বলা হয় তাকে।
30শে জুলাই 2026 প্রথম আলোর প্রতিবেদনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে সার্জিস আলম বলেছিলেন, হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হবে নাকি তারেকের। মূল ঘটনাটা হয়তো আপনাদের অনেকেরই জানা। সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সিলেটে ফেরার পথে তার গাড়িতে হামলার পরই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন সার্জিস এবং তারপরেই মন্তব্য করে বসেন। তথাকথিত সীমান্ত হত্যা নিয়েও কিন্তু তিনি কম ফোঁস করেননি। সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে এক হাত নিয়েছেন ভারতকে, উঠতে বসতে দেখেছেন ভারতের ভূত, উস্কে দিয়েছেন ভারত বিদ্বেষও। নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনক্লুশন ছিল যেগুলো এখন নাই। যেমন এখানে যে প্রাচীর আছে, প্রাচীর ঘেঁষা যে তার কাটা আমাদের এই জাদুঘরের সীমানার, ওইখানে ফেলানির প্রতিকৃতি ছিল যেভাবে সীমান্তে ঝুলেছিল, ওইটাকে আমরা দেখছি না। এরপরে হচ্ছে মোদি বিরোধী আন্দোলনের কিছু ডকুমেন্টস ছিল, সেটাকে দেখছি না। বর্ডার হয়েছে 500-র উপরে বিগত সময়, এটার যে কিছু ডকুমেন্ট ছিল এগুলোকে আমরা দেখছি না। ব্যাপার কি জানেন, সার্জিস আলমরা নিজেদের মুখটা আয়নায় দেখতে পছন্দ করেন না, অন্যের রূপের গুমর নিয়েই বুঁদ হয়ে থাকেন। যে সার্জিস বলেছিলেন তার পৈতৃক সম্পত্তি যা আছে তা দিয়ে নাকি তিনি নির্বাচন করে দিতে পারবেন, তারপরেও এনসিপি তাকে পুষে রেখেছে। জারার বক্তব্যের গঠনমূলক জবাব দিতে না পেরে যিনি তাকেও এক হাত নিতে ছাড়েননি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করার দায়ে ক্রিকেটার সাকিবুল হাসানকেও যে সার্জিস তুই তোকারি করে ক্ষমতা লোভী বলেন, সেই সার্জিস ঘুমিয়ে থাকেন যখন খ্যাপা মব লুটপাট চালায় দেদার ভারতে ঢুকে। ধর্ষিতার জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে আসা থেকে লীগের রাজনীতি। সার্জিস মানেই উগ্রতা, সার্জিস মানেই বিতর্ক। প্রতি পদে যার মন্তব্যের প্রতিস্পর্ধা দেখিয়েছে নেটিজেনরা, চ্যালেঞ্জ ছুড়েছে। নিজস্ব ফ্যান ফলোয়ার থাকলেই যে যা ইচ্ছা তাই বলা যায় না, করা যায় না, তা বুঝিয়েছেন তারা। প্রশ্ন উঠেছে, তথাকথিত জুলাই আন্দোলনে যে হিরোগিরি দেখিয়েছিলেন জনাব আলম, তাতে মিশেছে বেনজল, জনপ্রিয়তা পড়েছে। সাকিব না হয় দীর্ঘদিন ক্রিকেট খেলে অর্থ উপার্জন করেছেন, কিন্তু সার্জিস 1 বছরেই জমিদারের নাতি কি করে হলেন? কি মনে হয় বলুন তো আপনাদের, সার্জিসের এত টাকার গরম হলো কোত্থেকে, কি করেই বা হলো? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না জানান, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।